ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায় পুলিশ। তার দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। জটিল রাজনৈতিক সমীকরণ আর তীব্র কূটনৈতিক উত্তেজনার মাঝে এবার নতুন মোড় নিয়েছে ঢাকা দিল্লি সম্পর্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না দেশটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পষ্ট করে এই কথা জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে শেখ হাসিনা ইস্যু। এবারে সরাসরি ভারতের কাছে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। বার্তাটি শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও। 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিল। যেই কারণেই বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতকে জানানো হয়েছিল যে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যেন রাজনীতি না করে এবং বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো বক্তব্য না দেয়। এবং বাংলাদেশের এই কঠোর অবস্থানের কারণেই ভারতের নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে এবং বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে নিষেধ করেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের সেই নিষেধকে উপেক্ষা করেও ফ্যাসিস্ট শেখ হাসিনা সে বারবার বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিল এবং তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সে আবারও 5ই আগস্ট প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘোষণা দেওয়ায় এবার ভারতে একেবারে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সে যে ভারতে এবার ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বাংলাদেশের একজন জনপ্রিয় দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের মন্তব্য প্রতিবেদন হাসিনার পালানো আর ফেরার গল্প, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে পরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসিনার পালানো আর ফেরার গল্প। আজ 5ই আগস্ট, আমাদের মুক্তির দিন। যে হাজারো শিশু, বালক, কিশোর ও তরুণের জীবন ও রক্তের বিনিময়ে দেশীয় ফ্যাসিবাদ ও বিদেশি আধিপত্যবাদের শৃঙ্খল থেকে বাংলাদেশ 2 বছর আগে মুক্তি পেয়েছিল, তাদের শ্রদ্ধাপূর্ণ সালাম ও স্নেহপূর্ণ ভালোবাসা জানাই। এই প্রজন্ম বিশ্ব দরবারে বাংলাদেশকে গর্বিত, আলোকিত করেছে। আমাদের জুলাই বিপ্লব নিয়ে আলোচনা বিশ্বের বিভিন্ন দেশে আজও চলমান। এই যে পাশের দেশে জেনজিদের তেলাপোকা আন্দোলন ক্ষমতাসীনদের আতঙ্কিত করে তুলেছে, সেখানেও বাংলাদেশের বর্ষা বিপ্লবের উদাহরণ টানা হচ্ছে। বাংলাদেশের নবীন, প্রকৃতপক্ষেই তোমরা আমাদের মতো বুড়ো আধমরাদের ঘা মেরে বাঁচিয়েছ। এদেশে ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার ফিরিয়ে দিয়েছ। বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থেকো তোমরা অনন্তকাল। প্রজন্মের পর প্রজন্ম তোমাদের গল্প শুনে অনুপ্রাণিত হোক। এবার শিরোনামের আলোচনায় ফিরি। শেখ হাসিনার ফেরার গল্প শুরু হয়েছিল 1981 সালের 17ই মে। 1975 সালে বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল সরকারের পতনের পর শেখ হাসিনা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আশ্রয়ে গিয়ে উঠেছিলেন। দিল্লিতে 6 বছর ভারতীয় ডিপ স্টেটের তত্ত্বাবধানে থেকে তিনি বাংলাদেশকে ভারতীয় শৃঙ্খলে আবদ্ধ করার মিশন নিয়ে নিজ জন্মভূমিতে ফিরেছিলেন। তার ফেরার 2 সপ্তাহের মধ্যেই 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা এবং এ যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় প্রেসিডেন্ট জেনারেল জিয়া চট্টগ্রামে এক রহস্যজনক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন। জেনারেল জিয়াকে হত্যার সঙ্গে শেখ হাসিনা এবং ভারতের সম্পর্ক আজ পর্যন্ত উদ্ঘাটিত না হলেও এটা প্রমাণিত যে সেনাবাহিনীর পলাতক হত্যাকারীরা
ভারতেরই আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে একজন রক্ষী বাহিনীর মেজর মুজাফফর সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। প্রেসিডেন্ট জিয়া হত্যা পরবর্তী সেও দীর্ঘদিন ভারতে ছিল। এটা বোধহয় কাকতালীয় নয় যে ফ্যাসিবাদের 15 বছরের সহযোগী, গুম, খুন এবং গণহত্যায় অভিযুক্ত সব জেনারেল এখন ভারতেই পালিয়ে আছেন। বাংলাদেশের সব মির্জাফরের ঠিকানা শেষ পর্যন্ত অবধারিতভাবে সে দেশেই হয়। ইতিহাসের খাতিরে এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখা ভালো যে জিয়াউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের অভ্যুত্থানে কোনো সৈনিক জড়িত ছিলেন না। জেনারেল মঞ্জুরের নেতৃত্বে একদল ভারতপন্থী মুক্তিযোদ্ধা অফিসার সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। হাসিনার দ্বিতীয় পলায়ন 2007 সালের 1/11 সরকারের জামানায় মঈন মাসুদ ফখরুদ্দিন ট্রয়কা তথাকথিত -2 ফর্মুলা বাস্তবায়নের পরিকল্পনা করে ক্ষমতা দখল করেছিলেন। এ প্রসঙ্গে লন্ডন থেকে 2019 সালে প্রকাশিত আমার ইংরেজিতে লেখা দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল বইতে বিস্তারিত লিখেছি। বইটির পাণ্ডুলিপি জেলখানায় বসে সমাপ্ত করেছিলাম। যাই হোক, 1/11 সরকার খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয় নেত্রীকে জেল জীবন অথবা দেশত্যাগের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বললে শেখ হাসিনা পলায়নে সম্মত হন। তিনি শুধু পালিয়েই যাননি, পালানোর আগে এয়ারপোর্টে 1/11 সরকারের সব বেআইনি কর্মকাণ্ডের আগাম বৈধতা দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মঈন মাসুদ ফখরুদ্দিনের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়ে তাদের সুরক্ষা দেয়া হবে। শেখ হাসিনা তার কথা রেখেছিলেন। চুক্তি অনুযায়ী জেনারেল মঈন শুধু তার সেনাপ্রধানের মেয়াদি পূর্ণ করেননি, বিডিআর ম্যাসাকার সম্পন্ন করে দেশকে নিরাপত্তাহীন করতেও সর্বতোভাবে শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন। অন্যদিকে জেনারেল মাসুদকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার পদে বছরের পর বছর মেয়াদ বৃদ্ধি করে তারপরে দেশে ফিরিয়ে এনে হাসিনা আরেক ভারতীয় দালাল এরশাদের দলের প্রেসিডিয়াম সদস্য ও ফেনী থেকে ভুয়া পার্লামেন্টের এমপি বানিয়েছিলেন। হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ গ্রহণ করে জেনারেল মাসুদ মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ব্যবসায় আওয়ামী লীগের আরো কয়েকজন প্রভাবশালী এমপি ও নেতার সঙ্গে মিলে সিন্ডিকেট বানিয়ে বাংলাদেশের দরিদ্র মানুষদের নিঃশেষ করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আজ বাংলাদেশ সেনাবাহিনী যে ভাবমূর্তি সংকটে ভুগছে তার সূত্রপাত হয়েছিল মঈন মাসুদের হাত ধরেই। যা হোক, 2007 সালে সামরিক অভ্যুত্থানের পর খাঁটি দেশপ্রেমিক আপোষহীন বেগম খালেদা জিয়া সামরিক জান্তার হুমকি উপেক্ষা করে দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশে থাকার সাহসী সিদ্ধান্ত নিয়ে গ্রেপ্তার হয়ে জেনারেল মাসুদের সহযোগীদের হাতে সেনা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন। গ্রেপ্তারের কয়েকদিন আগেই সেই দুঃসময় তার সঙ্গে আমার কি কথা হয়েছিল সে সম্পর্কে মাত্র কিছুদিন আগেই লিখেছি বিধায় আজ আর পুনরাবৃত্তি করছি না। শেখ হাসিনা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেলেও বেগম জিয়া দেশে থেকে দিল্লি সমর্থিত মঈন মাসুদের বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত রাখেন। এর ফলে জনগণের মধ্যে বেগম জিয়ার প্রতি সমর্থন আরো বৃদ্ধি পায়। জনমত দ্রুত আওয়ামী লীগের বিপক্ষে চলে গেলে সাংবাদিক এ.বি.এম. মুসার পরামর্শে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশে ফেরেন। তবে বাংলাদেশে ফিরতে তাকে তখন অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। জেনারেল মঈন প্রাথমিকভাবে তাকে ফিরতে দিচ্ছিলেন না, কারণ তখনও -2 বাস্তবায়ন করে প্রেসিডেন্ট বনে যাওয়ার পরিকল্পনা তার মাথায় ছিল। শেখ হাসিনা লন্ডন থেকে তার তৎকালীন অন্যতম ভারতীয় মুরব্বী পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত দিল্লির হস্তক্ষেপে শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে লোক দেখানো গ্রেপ্তার করা হয়। লোক দেখানো এ কারণে বলছি যে 2007 এবং 2008 সালের ঘটনা প্রবাহ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপিকে ধ্বংস করে আওয়ামী লীগকে ক্ষমতাসীন করার জন্যই 1/11 ঘটনা হয়েছিল। এই পুরো ঘটনায় দিল্লি সাফল্যের সঙ্গে ওয়াশিংটনকে ব্যবহার করেছিল, আজ যেমন করে ইসরায়েল আমেরিকাকে ব্যবহার করছে। জায়জাই দিনের সম্পাদক শফিক রেহমান 2016 সালে কাশিমপুর জেলে আমার পাশের সেলে বন্দী থাকা অবস্থায় আমাকে নিশ্চিত করেছিলেন যে বিএনপি বিরোধী ষড়যন্ত্রের জাল বেগম জিয়ার 4 দলীয় সরকারের সময়কালেই বোনা শুরু হয়ে গিয়েছিল। এদেশের অত্যন্ত প্রভাবশালী সেকুলার সুশীল সমাজের একটি অংশ সেই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশের অন্যতম বিখ্যাত 2 সম্পাদক সেই সময় শফিক ভাইকে এই কাজে ভেড়াতে তার কাছে উপস্থিত হয়েছিলেন। বলাই বাহুল্য, শফিক ভাইয়ের কাছ থেকে তাদের বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছিল। পাঠকদের হয়তো মনে থাকতে পারে যে তাদের একজন 1/11 সরকারের তথ্যমন্ত্রী ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ধমক দিয়ে বলেছিলেন, ভুলে যাবেন না এই সরকারকে আমরা এনেছি, বঙ্গবন্ধুর মেয়ে পালায় না, শেখ হাসিনা পালায় না ইত্যাদি বলে দমভক্তি করা শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট তৃতীয়বারের মতো পালিয়েছেন। লক্ষ্য করার মতো বিষয় হলো প্রতিবার তার পলায়নের সঙ্গে দিল্লি সম্পৃক্ত থাকে।
1975 সাল থেকে 1981 এবং 2024 থেকে অদ্যাবধি তার আস্তানা দিল্লিতে। 2007 সালে তিনি লন্ডনে গিয়েছিলেন দিল্লির পরামর্শ নিয়ে এবং ফিরেছেন প্রণব মুখার্জির মাধ্যমে। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভারতের ডিপ স্টেটের বাইরে কোনো আলাদা সত্তা নেই। সুতরাং এবার দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি মোদির আশ্রয় থেকে যা কিছু করেছেন এবং করছেন তার সবই বাংলাদেশ নিয়ে ভারতের বৃহত্তর পরিকল্পনার অংশ। আমার বিবেচনায় শেখ হাসিনার সব বক্তব্যকে ভারতের বক্তব্য হিসেবে ধরে নেয়াই সংশ্লিষ্টদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। দিল্লি কিংবা অন্যত্র ভারত সরকারের নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ অথবা অন্য কোনো দলের কোনো নেতার পক্ষে স্বাধীনভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে আমি মনে করি না। আপনি ভারতে অবস্থান করে তাদের গোয়েন্দা নজরদারি এড়িয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, এটা এক আকাশ কুসুম কল্পনা অথবা নির্জলা মিথ্যাচার। আমি নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরে আওয়ামী লীগের অন্যান্য পলাতক নেতাকর্মীকে নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের বাগড়ম্বর রয়ের কারখানাতেই বিশেষ উদ্দেশ্যে সাজানো হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, আসলেই কি তিনি ফিরবেন? আমার ধারণায় শুধু 3 রকম পরিস্থিতিতে তিনি ফিরতে পারবেন। এক, ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে যদি এ ধরনের চুক্তি হয় যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার পরিবর্তে তাকে অনির্দিষ্টকাল জেলে বন্দী করে রাখা হবে এবং বিনিময়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে ভবিষ্যতে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো থেকে বিরত থাকবে। তবে দিল্লির সঙ্গে এ ধরনের চুক্তি সম্পাদন বাংলাদেশের যে কোনো সরকারকে প্রবল রাজনৈতিক ঝুঁকিতে ফেলে দিতে পারে। সাহসী ও দেশপ্রেমিক জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তন বিনা প্রতিরোধে মেনে নেবে না। তাছাড়া ক্ষমতাসীনদের নিশ্চয়ই এতদূর বিচক্ষণতা রয়েছে যে তারা বুঝবেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে ভোটের হিসাবে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা সমর্থকদের যে অংশ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তারা সবাই যে সুযোগ পেলে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে এ নিয়ে অন্তত আমার মনে কোনো সংশয় নেই। সুতরাং বর্তমান পরিস্থিতিতে দিল্লি ঢাকা সমঝোতার মাধ্যমে ডিসেম্বরে হাসিনার ফেরা প্রায় অসম্ভব। 2, দুর্ভাগ্যজনকভাবে সরকার সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হলে যদি রাষ্ট্রের চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে যদি জনগণ পতিত ফ্যাসিবাদের প্রতি নমনীয় হয়ে পড়ে তাহলে শেখ হাসিনার ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতেই পারতেছেন এই যে 5 আগস্ট, এই 5 আগস্ট আসলে কি হবে। দেখেন, শেখ হাসিনার এমন কোনো রাইট নেই যে তিনি সরাসরি গিয়ে দিল্লিতে বসে কোনো রকমের রাজনৈতিক আলাপ করতে পারবেন সরাসরি কোনো টিভিতে এসে। কিন্তু এইখানে তিনি কি করতেছেন, এইখানে তিনি গিয়ে তার যে নেতাকর্মী আছে, এইখানে সাকিব আল হাসান তার সঙ্গে যোগ দিবেন, শিক্ষামন্ত্রী যোগ দিবেন, তার ছেলে যোগ দিবেন, হ্যাঁ তারপর মানবাধিকার কমিশনের আরো একজন বড় ধরনের ব্যক্তি তিনি যোগ দিবেন। তো তারা তাদের মধ্যে একটা ভার্চুয়াল মত বিনিময় করবে। তো ওই মত বিনিময়তে তারা তাদের দলের যে ভবিষ্যৎ রাজনৈতিক যে পরিকল্পনা আছে এইগুলো নিয়ে কথা বলবেন এবং তারা গিয়ে ডিসাইড করবেন যে আদৌ শেখ হাসিনা কি দেশে আসবে কি দেশে আসবে না, দেশে আসলে তাদের লাভ কি লস কি, মানে মোটামুটি তারা একটা পরিকল্পনা করবেন। কিন্তু যেটা করবেন লাইভে, যেন সবাই সব জনগণ দেখতে পারে। সেটা আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত এর মধ্যেই হওয়ার কথা আছে, যেটা সরাসরি পুরো বিশ্বের মানুষ লাইভে দেখতে পারবে। তো এর ফলে কি হবে যে এই যে আওয়ামী লীগ দলের যে যত গ্রাউন্ড লেভেলের যত কর্মী আছে তারা কিন্তু খুব মোটিভেটেড হবে এবং একটা ফিল পাবে যে না, নেত্রী দেশে আসতেছে, আমরা আবার রাজনীতি করতে পারবো। এখন এইটা যে তিনি দেশে আসবেন না না আসবেন সেটা সম্পূর্ণ তার উপরে ডিপেন্ড করে। কিন্তু তারা এইখানে জাস্ট তাদের যে মতামত আছে সেগুলো শেয়ার করবেন তাদের নেতা কর্মীদেরকে নিয়ে, যে তারা আসলে ভবিষ্যৎ রাজনীতি কিভাবে পরিকল্পনা করবেন, তাদের দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। এখন আমাদের দেশের অনেক গণমাধ্যমই এমন ভাবে বলতেছে যে এইখানে এই ভার্চুয়াল বক্তব্যটা 2 বছর পর শেখ হাসিনা দিতেছে, যেটার ফলে বাংলাদেশে একটা বড়সড় রাজনৈতিক ইফেক্ট পড়তে পারে। তো এইখানে আমাদের দেশে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা দিল্লির কাছে প্রশ্ন করছে, জবাব চাইছে যে কেন এটা হইতেছে। দিল্লি এখন পর্যন্ত রেসপন্স করে নাই, কিন্তু খুব শীঘ্রই রেসপন্স অবশ্যই করবে, কারণ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক রাখতে হলে কোনো পার্সনের জন্য সেই সম্পর্ক নষ্ট করা যাবে না, এটা দিল্লি ভালো মতোই জানে। তো এখন বিষয় যে আসলে দেখা যাক যে আগামীকালকের যে সংবাদ সম্মেলন আছে সেইখানে যে শেখ হাসিনা এবং তার যে নেতাকর্মীরা আছে তারা আসলে কি ধরনের কথাবার্তা বলে এবং তারা আসলে দেশে ফেরার কখন কি তাদের ডেট দেয়, দিন তারিখ ঠিক করে। কারণ যখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আসবে তাদেরকে বিচারের আওতাধীনে নেওয়া হবে, কারণ তাদের নামে অনেক পরিমাণ মামলা আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে
তাকেও কিন্তু হচ্ছে গিয়ে ফাঁসির রায় শোনানো হয়েছিল। তো এগুলো নিয়েও আবার বিচার শুরু হবে, আবার হচ্ছে গিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।